ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি দেশ রেখে যেতে চায় সরকার। সেজন্যই সারা দেশে গাছের চারা রোপণের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বলেন, একের পর এক সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় পরিবেশ রক্ষা ও জলবায়ু সহিংসতা জোরদারে সবুজ সমৃদ্ধ বাংলাদেশ ফিরিয়ে আনার তাগিদ দেন সরকার প্রধান। বিকেলে কক্সবাজারের ডুলাহাজরার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে নিয়ে সংরক্ষিত বন ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ তার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী ও সংসদ সদস্যরাও সেখানে ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি হলেও বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। বিএনপি জনগণের সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতেই বাজেটে ৬০টি নিত্যপণ্যের উপর কর প্রত্যাহার করেছে সরকার। এরপরও বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনা দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি। সকালে কক্সবাজারে ঐতিহাসিক পাতলি খাল পুনঃখননের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আশ্বাস দেন, আগামী ১ বছরের মধ্যে ৮ থেকে ১০ হাজার কৃষকের কাছে কৃষি কার্ড, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। সবশেষ কক্সবাজার এসেছিলেন ২০০৪ সালে। ২২ বছর পর দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথম কক্সবাজারে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারে আসেন প্রধানমন্ত্রী। আষাঢ়ের আগাম বৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনের প্রথম কর্মসূচি পিএম খালের পাতালি খালের পুনর্খনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। কোদাল হাতে মাটি কেটে বাবা শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই খালের পুনর্খননের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, ভোটের কালির দাগ শুকোনোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খনন করবে তার সরকার। আগামী ৫ বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে ২০,০০০ কিলোমিটার খাল আমরা খনন করব। কারণ এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় ৪০,০০০ মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রায় ১২০০ হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। আগামী ১ বছরের মধ্যে ৮ থেকে ১০ হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড, নারীদের স্বাবলম্বী করতে দেয়া হবে ফ্যামিলি কার্ড। কালি শুকানোর আগে আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ আগামী ১ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা ৮ থেকে ১০ হাজার মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দেব। এ সময় বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের স্থিতিশীলতা চায় না তারাই এই বাজেটের সমালোচনা করছে। বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা।
বাংলাদেশি বিএনপির প্রথম ও শেষ ঠিকানা দাবি করে দেশ পুনর্গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। দেশ আমাদের সকলে, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি এই দেশকে গড়লে আমরাই ভালো থাকবো, আমাদের সন্তানরাই শান্তিতে থাকতে পারবে। মোহাইমিনুল খান অপু, ৭১। দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে কক্সবাজারে ডুলাহাজার মালুমঘাটের সাফারি পার্কে বৃক্ষরোপণ যে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী, সেই কর্মসূচি শেষ করে তিনি পেকুয়ায় গিয়েছেন। এই মুহূর্তে জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করতে। এই মুহূর্তে সেখানে আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন রয়েছেন, তার কাছে যেতে চাই। হোসেন, এর মধ্যে তো প্রধানমন্ত্রী পেকুয়ায় পৌঁছে গেছে, একটু জানতে চাই তার পরবর্তী কর্মসূচি কি, প্রধানমন্ত্রীর কি রয়েছে, এবং যে কক্সবাজার যে সফর, সেই সফরের একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। নেন্সি, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, তিনি কক্সবাজারে এসেছেন এবং কক্সবাজারের পেকো উপজেলায় তিনি ২০০৪ সালে এসেছিলেন। তৎকালীন তিনি সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করতেন বিএনপির। এরপরে এবারই প্রথম দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কক্সবাজার শহরে এসেছেন। আজকে সারা দিন ব্যাপী যে তার কর্মসূচি, সকালে তিনি ঢাকা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারে নেমে কক্সবাজারের পিএম খালিতে একটি খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, সেখানে তিনি বক্তব্য রেখেছেন। পাশাপাশি এরপরে দুলাহাজারা, চকরিয়ার দুলাহাজারা সাফারি পার্কে এসেছেন। সাফারি পার্ক তিনি পুরোটা ঘুরে দেখেছেন। এরপরে তিনি মালুমঘাট এলাকায় তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, সেই ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি গাছের চারা লাগিয়েছেন সেখানে। এরপরে তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ, এই কক্সবাজারের পেকো উপজেলার সন্তান ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারতের জন্য তিনি এসেছেন। ইতিমধ্যেই তিনি পেকুয়াতে আছেন। তার কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান সাক্ষাৎ করবেন। এরপরে এখানকার যে সংসদ সদস্য, পেকুয়া চকরিয়া ১ আসনের সংসদ সদস্য, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পেকুয়াকে পৌরসভা করার ঘোষণা দিয়েছিলেন। সেই পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। এবং তার আরেকটি প্রতিশ্রুতি ছিল, যেটি হচ্ছে চকরিয়া থেকে মাতামুহুরী একটি নতুন উপজেলা করবার কথা ছিল, যেটি কয়েকদিন আগে প্রজ্ঞাপন হয়েছে। সেই মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর যে নিজস্ব বাসভবন যে রয়েছে, সেখানে তিনি বিশ্রাম করবেন। পরবর্তীতে চকরিয়া পৌর বাস টার্মিনালে তার জনসভায় তিনি অংশ নেবেন। এখানকার স্থানীয় বিএনপির আয়োজনে সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এখানকার সাধারণ মানুষ তারেক রহমানের কাছে ব্যাপক প্রত্যাশা নিয়ে তাদের দাবি দেওয়া রাখছেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি এই অঞ্চলের মানুষের জন্য দেয়া আছে, এরপরও এখানকার মানুষ প্রত্যাশা করে, এখানে মাদকের সমস্যা কক্সবাজার অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ফলে মাদক নির্মূলে সরকারের একটা ভূমিকা থাকবে এবং মাদক নির্মূলের ক্ষেত্রে জিরো টলারেন্সের যে বাস্তবায়ন, সেটি তারা করবে বলে প্রত্যাশা করেন। এছাড়া কক্সবাজার ১৫ বছর ধরে উন্নয়ন বঞ্চনার কথা এখানকার মানুষের মুখে মুখে সে উন্নয়ন বঞ্চনার কথা রয়েছে। কক্সবাজারে যে পর্যটন সম্ভাবনা রয়েছে, সেই পর্যটন সম্ভাবনার আনুকূল্যে সেই ধরনের উন্নয়ন এখানে হয়নি। কক্সবাজারকে একটি পর্যটনের জন্য একটি চমৎকার ভাবে ঢেলে সাজানোর উদ্যোগের কথা বলা হয়েছে এবং একটি মেরিন সায়েন্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠার একটা দাবি রয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার যে মহাসড়ক, সেই মহাসড়কে ৬ লেন উন্নীত করবার একটি দাবি কিন্তু এখানকার মানুষের মধ্যে রয়েছে। তো তারেক রহমান শহীদ ওয়াসিম আকরামের কবর তিনি এখানে বক্তব্য রাখবার কথা রয়েছে। এখানে বক্তব্য রাখলে পরে বা মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে কোনো কথা বলে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারব। তবে আজকের দিনে তারেক রহমানের যে দিনব্যাপী কক্সবাজার সফর, এই সফর ঘিরে কিন্তু এখানকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা, উচ্ছ্বাস রয়েছে। প্রথমবারের মতো তারেক রহমান এই জনপদে এসছেন। সমুদ্র বিধৌত জনপদের মানুষ তাকে গ্রহণ করবার জন্য, তাকে আন্তরিকভাবে
অভিবাদন জানানোর অপেক্ষা জন্য করছে। হোসেন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে যে জনসভায় যে তার দিক নির্দেশনা বক্তৃতা, সেটা আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, মোহাম্মদ হোসেন আমাদেরকে কক্সবাজার, প্রধানমন্ত্রী কক্সবাজার সফর সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিল। রাত নামলেই বদলে যায় বাংলাদেশ ভারত সীমান্তের চিত্র। ভারতের সীমান্ত আলোয় সজ্জিত, কাঁটাতারের বেড়ায় সুরক্ষিত। অন্যদিকে বাংলাদেশের দিকটা অরক্ষিত, যার সুযোগে আলো বন্ধ করে রাতের বেলায় অনেককেই ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষীরা। তবে আলো আধারের এই কঠিন পরিস্থিতিতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। দেশের উত্তর পশ্চিমের সীমান্ত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন মোহন ইসলাম। এপারে বাংলাদেশের সর্ব উত্তরের পঞ্চগড় আর ওপাশে ভারতের শিলিগুড়ি। এখন মধ্যরাত, এই মধ্যরাতেও সীমান্ত পাহারায় আছে বিজিবি এবং স্থানীয় মানুষ। কোনোভাবেই কোনো অনুপ্রবেশ কিংবা কোনো পশিন তারা করতে দেবে না বলে বদ্ধ। ভারত বলে পুশিং আমার এদিকে পার করে দেয়। আমরা এই যে তার জন্য এই যে বিডিআরের সাথে আমরা সবাই গ্রামবাসী মিলে সবাই সহযোগিতা করতেছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই না যে ভারত থেকে কেউ অবৈধভাবে আমাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ করুক। আমাদের এইদিকে বাসা আসলে তো আমাদের কিভাবে আছে। এটি বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর সীমান্ত, আর ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত। মাঝে দুইটি নদী আছে, কাঁটাতারে বেড়া রয়েছে। এই অবস্থাতেও গেল রবিবার 28 জনের মতো মানুষকে ঠেলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করিয়েছে বিএসএফ। দেশ স্বাধীনের পর থেকে এই সীমান্তে কখনো কোনো সমস্যা হয়নি ভারত বাংলাদেশের মধ্যে। তবে এবারের ঘটনায় হতবাক এখানকার অধিবাসীরা। আমরা তো ভয়ভীতি আতঙ্কের মধ্যে আছি এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকমই আর কি পথেই চলছে। জনগণ আছে যখন লাইট টাইট সব মারতে লাগে, তখন এরা কিন্তু আলোটা সব বন্ধ করে দেয়। বন্ধ করে যখন লোকজনের থেকে যখন চিল্লায় বাংলাদেশি, তখন এরা কিন্তু সব পিছিয়ে যায়। ভারতের সুরক্ষিত সীমান্ত, অতিরিক্ত জনবলের বিপরীতে সীমাবদ্ধতার মধ্যে বিজিবি ও স্থানীয় মানুষ অতন্ত্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছে বাংলাদেশের 4500 কিলোমিটারের বেশি সীমান্ত। মোহন ইসলাম, 71, নিতপুর, নওগাঁ। এদিকে মৌলভীবাজারে ভারতীয় সীমানার মধ্যে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশির মৃতদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি বলছে নিহত যুবক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল। এদিকে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার দুর্গম দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমানার মধ্যে বিএসএফ এর গুলিতে নিহত মুজিব আলীকে দেশে আনার জন্য চিঠি দিয়েছে বিজিবি। কর্মকর্তারা জানিয়েছেন এখনও বিএসএফ এর পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।
দত্তগ্রামের মুজিব আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। মৃতদেহ ফিরিয়ে আনার জন্য জোরালো দাবি তুলেছেন স্বজনেরা। আমার ভাই মাছ মারাত গেছিল আর ফিরত আইছে না, বাদে উনি গেছে গুল্লি করে মারছে। এখন মাছ মারা গেছে, কয়েকজন গেছে গিয়া, এরা আইছে আর আমার বাতিজা আইছে না। এর বাজে গুল্লির আওয়াজ না গেছে, এর আগে গুল্লির আওয়াজ না গেছে। আমার ভাইকে আমার দেশে ফেরত চাই, আর আমার দাবি যে আমার বাড়ির যে ক্ষয়ক্ষতিটা হয়েছে ওইটার পরিপূর্ণ পাওয়ার জন্য। এদিকে টেলিফোনে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় ২ ঘন্টা মুজিব আলীর মরদেহ ভারতীয় সীমানার মধ্যে পড়েছিল। সে জড়িত ছিল চোরাচালানের সঙ্গে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশিনের চেষ্টা হয়। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি জানায়, বিএসএফ এর কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেবার চেষ্টা করে। আমাদের বিজিবির এবং জনগণের মুখে এবং তোপের মুখে পড়ে তাদেরকে ফিরে নিতে বাধ্য হয়েছে। আবার গতকালকে রাতে অনেক রাত্রে তারা ১৫ জনকে পুশিন করার চেষ্টা করেছে। অন্ধকার রাত্রে মহিলা আর ছোট ছেলেপেলাকে তারা ছেড়ে দিয়েছে। আমরা সচেতন আছি, যদি ওপার হনে রাত্রে লোক পাঠিয়ে দেয় তাহলে আমরা বিজিবিকে জানিয়ে দেব এবং ধরিয়ে দেব। যে শুক্রবার বিকেলে জয়পুরহাটের ৫ বিবি পূর্ব উচনা ঘুনাপাড়া সোনাতলা সীমান্তে কাঁটাতার নির্মাণের চেষ্টা করে বিএসএফ। বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর বন্ধ হয় এই অপচেষ্টা। শুক্রবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। সেই ছবি প্রচার হয় গণমাধ্যমে। বিজিবি জানায়, শনিবারের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ এই পুশিনের কথা স্বীকার করেনি। লালমনিরহাট হাতিবান্ধা বনচৌকি বিওপির সীমান্তে শুক্রবার গভীর রাতে সার্চ লাইট নিভিয়ে ১৫ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, ওই রাতেই তারা এই চেষ্টা ব্যর্থ করে দেয়। হাসান আহমেদ, ৭১। জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাইম হাসানকে ডিবি পরিচয়ে মারধর করার ঘটনায় তার বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এ ঘটনায় এক এসআই সহ ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার ও এক পুলিশ সোর্সকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার ফ্লাইওভারের মুখে নাইম এই মারধরের শিকার হন। বাবুন পালের ক্যামেরায় যারো জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে বিমানে চট্টগ্রামে ফেরেন জাতীয় দলের অফ স্পিনার নাইম হাসান। বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে গভীর রাতে লালখানবাজার ফ্লাইওভার এলাকায় তার গাড়ি থামায় পুলিশের একটি টিম। নাইমের অভিযোগ, তার অটোরিকশায় চোরাচালান যাচ্ছে অভিযোগ তুলে মারধর করা হয় তাকে। তিনি নিজে এবং আশপাশের লোকজন তার জাতীয় ক্রিকেট দলের পরিচয় দেওয়ার পরও থামেনি পুলিশ। নাম কি বলছে? শফিক। ধাক্কা মেরে আমাদের কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, তারপর আমার কথা করছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। এখানে ভাইয়ারা ছিল, প্রায় ১০০ মানুষের মতো ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপে ধরে রাখছে, আমাকে গেঞ্জি টেনে দিছে, আমার ব্যাগ টেনে বের করছে। সিভিল ড্রেসে ছিল, ড্রেস পরা ছিল, আরেকটা ছেলে আমাকে পাঞ্জাবি পরা, ওইটা এখানে হ্যাঁ ডিবি ওই এখানে আসছিল, আসার পর মানে থানায় আসছিল আপনাকে নিয়ে? না না, ওরা আমাকে আনার পর ওনাকে বলছে এই সেকেন্ড ওসিকে বলছে আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বলো। ওসি আপনাকে বলতে আমি ওনাকে পরিচয় দিচ্ছি, চোখ নিচে নামাই। নাইম আরও জানান, ওই রাতে তাকে জোর করে নেওয়া হয় খুলশী থানায়। পরে বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালক ইসরাফিল খসরু ঘটনা জেনে থানায় ফোন করলে তার উপর তাণ্ডব থামে। পুলিশের সাথে ছিল। এই ঘটনায় খুলশী থানায় মামলা করেছে নাইমের পরিবার। আমাদের পক্ষ থেকে যা যা করার সব করছি আমরা। এখন বাকিটা হলো পুলিশ কি করে এবং কি অ্যাকশনে যায় সেটাই দেখার বিষয়। ওর এখানে, তারপর কোমরের এখানে, তারপরে এখানে পায়ের এখানে পাইপ দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে। আমি এটা ন্যায্য বিচার চাই। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করতে সকালে নাইমের বাসায় যান
সিএমপি কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় কমিশনার জানান, অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেলকে প্রত্যাহার করা সহ তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এই ঘটনায় সোহেল নামে পুলিশের এক সোর্সকে আটক করা হয়েছে। একটা ইনফরমেশন ছিল, বাট যেটাই থাকুক ইনফরমেশন যাই থাকুক, কাজটা প্রফেশনালি করতে হবে। আনপ্রফেশনাল কাজ করার কোনো সুযোগ নাই। আমরা ওনার সাথে কথা বলেছি, দুঃখ প্রকাশ করেছি। আমি 3 জনকে ক্লোজ করেছি, তার মধ্যে 2 জনকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করেছি। 3 সদস্য একটা কমিটি হয়েছে এবং অপেশাদার আচরণের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বিভাগে। কোনো সদস্যের পুলিশিং প্রক্রিয়া যথাযথ না হলে তার কোনো দায় পুলিশ প্রশাসন নেবে না বলেও জানান সিএমপি পুলিশ কমিশনার। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। গাজীপুরের মালিকবাড়ি এলাকায় ম্যাট্রিক স্টাইল নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সকালে কারখানাটিতে আগুন লাগে, তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। গাজীপুর ফায়ার সার্ভিস জানায়, সকালে ওই কারখানার ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে শ্রমিক ও স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে 5টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ধরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাথমিক তদন্তের পর এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার ঘটনার 2 দিন পর হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায় প্রধান ফটক বন্ধ। ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। বেসমেন্টে বিপুল পরিমাণ অক্সিজেন সিলিন্ডার ও 1000 লিটার ডিজেল মজুদ ছিল, যে কারণে দফায় দফায় বিস্ফোরণ হয়। প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে বহু রোগী। ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, উদ্ধার অভিযান পরিচালনার সময় তাদের 7 জন সদস্য গুরুতর অসুস্থ হন। এদিকে ক্ষতিগ্রস্ত হাসপাতাল ঘুরে দেখেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল সহ বিএনপি নেতারা। সমস্যাটা হয়েছে, কোথা থেকে হয়েছে সেটা তারা আইডেন্টিফাই করবেন। প্রশাসন তাদের পক্ষে থাকবে, সর্বাত্মক সহায়তা করবে, তাড়াতাড়ি যাতে এই হসপিটাল চালু হোক এবং আমাদের এলাকাবাসী যাতে সেবাটা আগের মতো ফিরে পায়, সে ব্যাপারে তারা দ্রুততার সাথে তারা পদক্ষেপ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শেরপুরের ঝিনাইগাদী শহর। জেলার প্রধান নদ নদীর পানি বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে মহারশী, সোমেশ্বরী ও চিল্লাখালী নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নালিতাবাড়ী উপজেলার চিল্লাখালী নদীর পানি বাতকুচি পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ঝিনাইগাদী উপজেলা শহরে শহর রক্ষা বাঁধ না থাকায় বিভিন্ন সড়ক, দোকানপাট ও নিচু এলাকা তলিয়ে গেছে। হাটবাজারে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। কর্মকর্তারা আরও জানান, উজানে ভারী বৃষ্টি হলে পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। বাজারে প্রবেশ করার কারণে আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। প্রতি বছরই আমরা লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়। এইটা নিরসনের জন্য আমরা দ্রুতগতি প্রশাসনকে এবং নবনির্বাচিত এমপিকে অনুরোধ জানাবো যেন এই কাজটা আমাদেরকে, এই ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করে। কাঁচামাল এবং পামাল সহ অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ি। নদীর বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের বাজারে এভাবে পানি ঢুকে। বর্ষার সিজন আসলে রাতের ঘুম হারাম হয়ে যায়, কারণ কখন জানি মহারশী নদীতে পাহাড়ি ঢল আসে, আর পাহাড়ি ঢল আসলে আমাদের বাড়ি ঘর সহ আবাদি ফসল নষ্ট করে দেয়। দর্শক, ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঝিনাইগাদী উপজেলা শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, একটু জানতে চাই ঝিনাইগাদী শহরের বর্তমান অবস্থা আপনি কি দেখছেন? 2 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার উপর দিয়ে বইছিল পানি। কি অবস্থা এখন দেখছেন? স্থানীয়রা কি বলছে? আর স্থায়ী বাঁধ নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি আপনার চোখে পড়েছে কিনা? হ্যাঁ ন্যান্সি,
আমরা সকালবেলা কিন্তু যে 2 সেন্টিমিটার যে পানির যে লেভেল সেটা সম্পর্কে আমরা জানিয়েছিলাম, তবে সর্বশেষ যে তথ্য এটা 1:30টার সময় আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে পেয়েছি। পানি কিন্তু চেল্লাখালী যে বাতকুচি পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু 134 সেন্টিমিটার এখন কিন্তু উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি মহারশী নদীর তীরবর্তী এলাকায়। এখন কিন্তু এটাকে আমরা আসলে বন্যার পানি কখনোই বলা যায় না, যে ভারত থেকে যে আসলে নেমে আসা পাহাড়ি ঢল। আপনি জানবেন যে শেরপুরের যে এই অঞ্চলটা কিন্তু ভারতের যে মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকা, বিস্তীর্ণ যে ভারতের যে পাহাড়ি উঁচু নিচু যে ঢালু, সেখানে ঘন্টা থেকে ঘন্টা 2 বৃষ্টি হলে পরবর্তীতে সেই পানি কিন্তু আমাদের শেরপুরের বিভিন্ন নদ নদী দিয়ে প্রবেশ করে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই রাস্তার উপর দিয়েও কিন্তু পানি প্রবাহিত হয়েছে, কিন্তু এখন কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ যে তথ্য সেটা আমাদের ঘন্টাখানিক আগে জানিয়েছে যে পানি কিন্তু এখন কমতে শুরু করেছে। যদি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন পয়েন্টে যদি আর বৃষ্টি না হয়, তাহলে কিন্তু আজকে রাতের মধ্যে এই পানি নেমে যাবে বলে আমরা যেটা ধারণা করছি। আরেকটা জিনিস বলি, এই মহারশী কিন্তু জেনেগেতি মানুষের একটা কান্না, একটা দুর্দশা। স্বাধীনতা পরবর্তী সময়ে কিন্তু এই জেনেজাতির মানুষ একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে দাবি করে আসছিল, কিন্তু এই দাবি কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। তবে নবনির্বাচিত সরকার গঠন করার পরে শ্রীবর্দী জেনেজাতির যে সংসদ সদস্য মাহমুদ রুবেল, তিনি কিন্তু আশ্বস্ত করে বলেছেন যে এই শহর রক্ষা বাঁধ এবং মহারশীর যে একটা স্থায়ী বাঁধের কিন্তু ব্যবস্থা করবেন। ইতিমধ্যে তিনি সংসদেও কিন্তু এই ব্যাপারে কথা বলেছেন। তবে এলাকার মানুষ আশ্বস্তার উপরে আর থাকতে চাচ্ছে না, তারা কিন্তু একটা স্থায়ী সমাধান চাচ্ছে। আজকে সকালে জেনেগাতি বাজারের বিভিন্ন দোকানপাটে কিন্তু পানি ঢুকায়, তাদের কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু ক্ষতি হয়েছে। আপনি হয়তোবা আমার রিপোর্টে হয়তো দেখেছেন যে দোকানপাটে যে পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, এই সম্পদের ক্ষতি কিন্তু অপূরণীয়। তো দ্রুত সময়ের মধ্যে সরকার যদি এই মহারশী বাঁধের নির্মাণ কাজ যদি শুরু না করে, তাহলে কিন্তু এই জেনেগাতিবাসীর যে কান্না, এই কান্না কিন্তু শেষ হবে না। নেন্সি, এই ছিল শেরপুর থেকে পাহাড়ি দলের সর্বশেষ চিত্র। তরিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, তরিকুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিল শেরপুর থেকে ঝিনাইগাদী উপজেলায় যে শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে সেই খবরাখবর জানাচ্ছিলেন তিনি। ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে ময়মনসিংহ নগরীর 31 নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকার একাংশ। এরই মধ্যে হারিয়ে গেছে অর্ধশত বসতবাড়ি ও ফসলি জমি। এখন ঝুঁকিতে পড়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন ও খননের কারণে এই ভাঙন। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানের ঠিক উল্টো দিকে রয়েছে সম্প্রসারিত 31 নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকা। বর্ষার আগেই পুরনো ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কবলে পড়েছেন এখানকার বাসিন্দারা। এর মধ্যে অর্ধশতাধিক বসত ভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে আছে আরো অনেক বাড়িঘর। অবৈধভাবে বালু উত্তোলন ও অপরিকল্পিত খননের কারণেই এই ভাঙন, বলছেন ক্ষতিগ্রস্তরা। অনেকেই বাড়িঘর ছেড়ে চলে গেছে নদীর পার থেকে। নদী ভাঙনে বালু খনন যখন হয়, তখন বন্যার সিজনে সব পার ভেঙে যায়। জায়গা জমিন ভাঙতেছে, যারা কৃষি ফসল করে খাইতো তারা এগুলো করতে পাইতেছে না। মনে করেন ধান ধুন করতো, কৃষিমিষি করতো, ধনচা করতো, লাল্লা করতো, এগুলো অনেক নদীর ভেঙে যাইতেছে। এলাকার মানুষ আরো জানান, দীর্ঘদিন ধরেই ভাঙনের কবলে তারা, অথচ ভাঙন রোধে কোনো সরকারি উদ্যোগ নেয়নি। আমগরে 3বার নদীটা ভাঙলো। ভাঙার পরে সরকারের কোনো সময় মনে হয় যে এই সরকার কোনো অ্যাটেচ করছে না, অন্য সরকারেরাও করছে না। হ্যাঁ, আমাদের সরকারের কাছে দাবি যে এটা যদি একটা বাঁধ দেওয়া দিত, তারপরে একটা যাতায়াতের রাস্তার একটা ছোট্ট একটা ফরওয়ার্ড বোতল একটা রাস্তা দেওয়া দিত বেড়িবাঁধ থেকে, তাহলে আমাদের একটু সুবিধা হইতো। এদিকে ভাঙনে ঝুঁকির মুখে পড়েছে জয়নুল আবেদিন উদ্যান। মাঝে মাঝে উদ্যান জুড়ে বাঁধের সিসি ব্লক ধসে পড়ছে। বর্ষায় পানির প্রবাহ বাড়লে ভাঙন আরো বাড়বে, বলছেন এলাকার মানুষ। মাঝে মাঝে জয়নুল আবেদিনের দিকেও ভাঙন হচ্ছে। আমাদের যে ব্লকগুলো আছে উদ্যানটাকে রক্ষা করে, যে ব্লকগুলো, সেই ব্লকগুলো ধসে পড়তেছে। বালি উত্তোলনের ফলে আমরা সামগ্রিকভাবে আমাদের যে শহরটা আছে, একসময় হয়তো শহরের দিকেও ভাঙন সৃষ্টি হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পুরনো ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে 50 কোটি টাকার একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। অনুমোদন পেলে নানা উন্নয়ন কাজ করা হবে। আমাদের যেহেতু এটা 50 কোটি টাকার উপরে, এই জন্য আমাদের এটা ফিজিবিলিটি স্টাডি লাগবে। সেই ফিজিবিলিটি স্টাডির জন্য আমাদের প্রপোজাল পাঠানো আছে। তো এটা যখন হবে, তখন হচ্ছে ওই স্টাডির সুপারিশের ভিত্তিতে আমরা অপর সাইডেও
বাঁধ মেরামত প্লাস হচ্ছে নদী প্রতিরক্ষা কাজ, এই কাজটা আমরা করতে পারবো। ভাঙন ঠেকাতে সাময়িক নয়, স্থায়ী কোনো সমাধান চান ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দারা। মনিরা কাজুরি, ৭১। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামুনী নদীতে ক্লোজার বাঁধের নির্মাণ কাজ প্রায় শেষ। কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই এই কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা, লবণাক্ততা এবং পানি নিষ্কাশন সমস্যার সমাধান পাবে এই এলাকার মানুষ। মিজানুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। উপকূলীয় এলাকা নোয়াখালী, যেখানে অতিবৃষ্টিতেই বন্যা ও জলাবদ্ধতা প্রকট হয়। উচ্চ জোয়ারে লবণাক্ত পানিতে এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি দেখা দেয় নানা সমস্যা, যার স্থায়ী সমাধানে বামনী নদীতে ক্লোজার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। গত মার্চে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে মাত্র ৩ মাসে ক্লোজার বাঁধের মূল নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এতে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার প্রায় ৯ লাখ মানুষ উপকৃত হবে। বাঁধটি নির্মাণ হওয়ায় ফসল, মাছের খামার, ফল ফলাদি সহ রক্ষা পাবে মানুষের জমি। এতে উচ্ছ্বসিত জেলাবাসী। হাজার হাজার মানুষের বাড়িঘর ছিল, সবগুলা ভাঙি চলে গেছে। এখন বাঁধ হওয়ার কারণে ওই জায়গা জমিনগুলো, বাড়িঘরগুলো আমরা ফিরে অত আশা রাখছি। জোয়ারে বৃষ্টি আবার কষ্টবিদ্ধ হয়েছে এলাকার মানুষ। আপনার এখানে বাড়িঘর নিয়ে বহু কষ্ট হয়েছে। এখন যদি আল্লাহ বাঁধটা খেলিয়ে হয়ে যায় তাহলে আমাদের উপকৃত হইব। এই বাঁধে সবার উপকার হইব, ইদি দান হইব, এটা হইব, এটা হইব, গাছগাছালাই হইব। এক কড়া জায়গা, কোনো দিকে খেলতে যার যার জায়গাতে মাফি পরিমাপ করি এই জায়গাটা যার যার জায়গাতে ভোগ করব। আমরা এই বৈরী আবহাওয়া, বৈরী প্রতিকূল পরিবেশ এবং এই উপযুক্ত সময় না হওয়ার পর ওই চ্যালেঞ্জটাকে নিয়েছিলাম যে আমরা কাজটা কমপ্লিট করব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ২০২৭ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও জনগণের সুবিধায় কাজটি নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। প্রায় ১৫০ বর্গ কিলোমিটার এলাকা কবিরহাট উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা এবং নোয়াখালী সদর এর উপকারভোগী হবে। প্রায় ৯ লক্ষ লোকের সুবিধা পাবে। সংশ্লিষ্ট কন্ট্রাক্টর তারাও এগ্রি করেছে। তারা যেহেতু এগ্রি করেছে, আমরা চেষ্টা করেছি পানি উন্নয়ন বোর্ডে এখানে দিনরাত ২৪ ঘন্টা এখানে থাকার জন্য। গত ১০ মার্চ পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু যৌথভাবে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শান্তা ইসলাম, ৭১। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে হয়ে গেল ব্রাজিল আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার বিকেলে খান বানিয়ারা মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ৩-১ গোলে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। শুক্রবার দুপুরের পর থেকেই ব্রাজিল আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচ দেখতে খানবানিয়ারা মাঠে জড়ো হয় হাজারো দর্শক। টান টান উত্তেজনায় শুরু হয় প্রীতি ম্যাচ। শেষ হাসিটা হাসে আর্জেন্টিনার সমর্থকরা। ৩-১ গোলে জয় পায় আর্জেন্টিনার দল। আমরা খুবই খুশি, আর্জেন্টিনা আর্জেন্টিনা জেতার অনুভূতি নিয়ে মাঠে নামছিলাম, এখনো জেতার মধ্যে আছি এবং জিতেই বাড়িতে ফিরবো। তবে পরাজিত হয়েও মন খারাপ করেনি ব্রাজিল দলের খেলোয়াড়রা, কারণ বিজয়ী দলের পাশাপাশি তারাও পেয়েছেন একটি খাসি। দর্শকদের আমরা নিরাশ করবো না, ঠিক সেরকমটাই করতেছি আমরা ইনশাল্লাহ। ব্রাজিল অনেক ভালো খেলতেছে। প্রথম আমার কয়েকটা বল অনেক মিস হয়েছে। সতীর্থরা আমাকে হেল্প করছে, তাদের সহযোগিতার কারণে আমার গোলটা হয়েছে। ব্যাট লাগ আমরা 3টা গোল খাইছি, একটু ভুল ছিল আমাদের প্রথম হাফে ইনফ্লেশন করা। আয়োজকরা জানান বিশ্বকাপের জোয়ারে প্রত্যন্ত গ্রামবাসীকে আনন্দ দেওয়ার জন্য এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। বিশ্বকাপের এই মৌসুমে এই উত্তেজনাটা গ্রামে গঞ্জে শহরে পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়বে, এটাই আমাদের আশা। শিক্ষার পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলাকে মোস্ট প্রায়োরিটি দেই এবং সেটা আমাদের আশেপাশে যে কোনো জায়গায় হোক আমরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে পার্টিসিপেট করি। সেরা গোলকিপারের পুরস্কার হিসেবে একটি দেশীয় মোরগ তুলে দেওয়া হয় আর্জেন্টিনার গোলকিপার কাইয়ুমকে। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। এবারের বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হবে কিনা সেটা বলে দিবে সময়। তবে সেই প্রতীক্ষার আগেই চট্টগ্রাম নগরীর আউটার স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দলের সমর্থকরা। চির প্রতিদ্বন্দ্বী দুই ফুটবল পরাশক্তির সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া।
খেলা শুরুর কথা ছিল বিকেল 3টায়, তবে বৃষ্টির কারণে প্রায় 1 ঘন্টা দেরিতে মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে বৃষ্টি ভেজা মাঠে দুই দলের খেলোয়াড়রা স্বাভাবিক নৈপুণ্য দেখাতে না পারলেও উত্তেজনা আর উচ্ছ্বাসে কমতি ছিল না। বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এই ব্যতিক্রমী আয়োজন করে চট্টগ্রামের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গোষ্ঠী। ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা চাই যে সবাই এখানে মিলেমিশে, আমরা এখানে সবাই এলাকার ছেলেরা, আমরা দুই ভাগে, যারা আর্জেন্টিনা সাপোর্টার করে তারা আর্জেন্টিনার পক্ষে, যারা ব্রাজিল সাপোর্টার করে তারা ব্রাজিলের পক্ষে আমরা এই খেলার আয়োজন করেছি। দুই দলের সমর্থকদের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ফুটবল খেলাটা হচ্ছে আমাদের আবেগের একটা খেলা। প্রীতি ম্যাচ খেলছি, এভাবে আসলে আমাদের আনন্দটা এভাবে আমরা উদযাপন করছি এই বিশ্বকাপ জুড়ে। আমার পরিবার হয়েছে ব্রাজিল আর আমি আমার ছেলে আর্জেন্টিনা। না একটু রাগারাগি হয়, আবার ঠিক হয়ে যায়। ম্যাচে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন। ব্রাজিলের প্রতি নিজের সমর্থন ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রতিপক্ষের প্রতি তার পক্ষপাত নেই। এ সময় তিনি চট্টগ্রামে বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করার ঘোষণা দেন। দিন শেষে আমি বলবো যে আমাদের এই চট্টগ্রাম শহরে যাতে ক্রীড়াশৈলী মনোভাব সবাই যাতে রাখে, সব সাপোর্টাররা যাতে ঐক্যবদ্ধ থাকে। দিন শেষে মনে রাখতে হবে আমরা সবাই চাটগার মানুষ, আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ থাকি। মাঠে প্রিয় দলের জার্সি পরে খেলা দেখতে আসেন নানা বয়সী দর্শক। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পুরো আয়োজন জুড়ে ছিল সম্প্রীতি আর বন্ধুত্বের বার্তা। ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ম্যাচ নিষ্পত্তি হয়। ব্রাজিল সমর্থক গোষ্ঠী জয়ী হয় 3-2 গোলে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।